নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, এই ভিডিওটা হবে বেসিক্যালি আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও হবে। আপনারা যে কমেন্ট করেছিলেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। তো এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে হবে। ঠিক আছে, আপনারা কি কমেন্ট করেছেন বা কোনো যদি স্টক থাকে সেগুলো সম্পর্কে একটু যে অ্যানালিসিস হবে। তো এগুলো কিন্তু আপনাদেরই আর কি কমেন্টের স্টক। তো আমি এইটুকু আশা করব আপনারা পুরো একদম ফার্স্ট টু লাস্ট একদম পুরো আর কি ডিটেলসে ভিডিওটা দেখবেন, একটুকুও স্কিপ না করে। কেন বললাম বেসিক্যালি স্কিপ না করতে, কেন কি দেখুন, ধরুন আপনি একটা কমেন্ট করেননি, ঠিক আছে, অন্য কেউ একটা কমেন্ট করেছে, তার একটা স্টক সম্পর্কে কনফিউশন আছে বা তার একটা শেয়ার মার্কেট রিলেটেড যে কোনো একটা কনফিউশন আছে, সে আর কি কমেন্টটা করেছে। তো আমি যখন কমেন্টটা তার রিপ্লাই করছি, এবার দেখুন সেই কনফিউশনটা কিন্তু আপনার মধ্যে আজকে নেই, ঠিক আছে, বাট আজ থেকে 2 বছর পরে যে কনফিউশনটা আসবে না এরও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো আমি যখন ডিসকাস করছি সেই জিনিসগুলো, তখন কিন্তু আপনার কাছেও সেটা সম্পর্কে নলেজ চলে আসবে যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন। বা আমি প্রত্যেকটা শেয়ার দেখানোর সময় কিন্তু অনেক কিছু টিপস বলে থাকি, যেগুলো কিন্তু আপনাদের প্রফিটের জন্য কিন্তু আপনাদের সুবিধা করবে। ঠিক আছে, তো এই কারণেই বললাম কি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে, হয়তো অনেক কিছু শিখতে পারবেন। কেন কি দেখুন, শেখার জন্য একটু যদি আপনি টাইম না দেন তাহলে কিন্তু আর্নিংটাও হবে না। কেন কি প্রথমে লার্নিং, তারপরে কিন্তু আর্নিং। তো আপনি যদি লার্নিংয়ে ঠিকঠাক নজর না দেন তাহলে কিন্তু আর্নিংও ঠিকঠাক আপনার হবে না। আপনি হয়তো কিছুর একটা প্রথমে আর্নিং করতে পারেন, ঠিক আছে, তারপরে গিয়ে আপনি লসের মুখও দেখতে পারেন, আবার আপনি আর্নিং করে যেতে পারেন। কারণ কিন্তু উইদাউট লার্নিং কোথাও কিন্তু পার্মানেন্টলি আর্নিং করা কিন্তু পসিবল হয় না। ঠিক আছে, তো এই কারণেই আমি আশা করবো, এইটুকু এক্সপেক্ট করবো কি আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন। কেন কি আপনাদের কমেন্টের নিয়ে ভিডিও আছে এটা। ঠিক আছে, আপনারা যা কমেন্ট করেছেন সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব। তো ওই কারণেই বললাম। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর আপনাদের জন্য দুটো অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি আমি। ঠিক আছে, মানে প্রত্যেক ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলে দিচ্ছি, আপনারা যারা শর্ট টাইমে প্রফিট করতে চান তার কিন্তু একটা স্কিল রয়েছে, তার কিন্তু একটা ফর্মুলা আছে, যেটা কিন্তু রিভার্স ফর্মুলা। তো আমি রিভার্স ফর্মুলার লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু সেই ফর্মুলাটা ইউজ করে যে কোনো শেয়ার থেকে কিন্তু শর্ট টাইমে প্রফিট করতে পারেন। তবে হ্যাঁ, কোম্পানিটাকে কিন্তু রাইট কোম্পানি হতে হবে। তো রাইট কোম্পানি চেক করবেন কীভাবে? ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে। কোম্পানি যদি ব্যবসা ভালো থাকে তাহলে কিন্তু কোম্পানি আর কি আপনি শিওর প্রফিটটা করা সম্ভব হবে। ঠিক আছে, আর আমি সবসময় আপনাদের সাজেস্ট করি, যখনই কোনো ইনভেস্টমেন্ট করবেন তখনই কিন্তু চেষ্টা করবেন রাইট কোম্পানি নিয়ে কাজ করা। এবার রাইট কোম্পানি নিয়ে কাজ করলে কী হয় কি, ধরুন কোম্পানিটা আজকে যদি নিচের দিকেও যায়, ঠিক আছে, কোম্পানির যদি ব্যবসা ভালো থাকে তাহলে আপনি এইটুকু আশা রাখতে পারেন কি কোম্পানিটা ফিউচারে গিয়ে কিন্তু ওপরের দিকে যাবে। তো এই কারণে আমি কিন্তু সবাইকে সাজেস্ট করি কি আপনারা সবসময় যখনই চেষ্টা করবেন কোনো শেয়ার মার্কেটে কাজ করা ইনভেস্টমেন্টের ওপর, তখন কিন্তু চেষ্টা করবেন রাইট কোম্পানির ওপরে কাজ করা। আর এটাই কিন্তু একমাত্র মানে রুলস। ঠিক আছে, রাইট কোম্পানির ওপর যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার মানে কোনো টেনশন থাকবে না, টেনশন ফ্রি থাকতে পারবেন। ওকে, আরেকটা যেটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জন্য একটা প্লেলিস্ট নিয়ে আসবো বলেছিলাম। তো প্লেলিস্টটা অলরেডি এসে গেছে চ্যানেলে। আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশানে গিয়েও দেখতে পারেন, বা আমি কমেন্টেও গিয়ে আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো প্লেলিস্টের। তো সেই প্লেলিস্টে কিন্তু অলরেডি এসে গেছে। সেই প্লেলিস্টে যদি আপনারা দেখেন, আমি মানে প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন, আমি এটুকু কথা দিতে পারি আপনাদের যে আপনারা যারা শেয়ার মার্কেট থেকে এতদিন লস করেছেন তারা কিন্তু একটা প্রফিটের মুখ শিওর দেখতে পারবেন। ঠিক আছে, সেই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখতে পারেন তবেই। আরেকটা কথা, যদি সেই প্লেলিস্টে মানে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, তাহলে হয়তো 2 থেকে 3 বার দেখবেন। আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। আর যারা এক্সপিরিয়েন্সড অলরেডি মানে শেয়ার মার্কেট থেকে, তারাও কিন্তু নতুন নতুন অনেক কটা স্কিল কিন্তু জানতে পারবেন। ওকে, আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, বা আপনাদের যদি কোনো রকম আর কি কোনো স্টক সম্পর্কে অ্যানালিসিস দরকার লাগে সেটাও কমেন্ট করুন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, ঠিক যেমনটা এই ভিডিওটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। শেয়ার মার্কেট থেকে দেখি আপনাদের কী কনফিউশন রয়েছে আজকে। তো এক দাদা কী বলেছেন, আচ্ছা, হঠাৎ একটা কুবুদ্ধি মাথায় চাপছে। আচ্ছা দাদা, শুনি কী কুবুদ্ধি। একটা নতুন লং টার্ম পোর্টফোলিওতে বাই অন ডিপ থিওরি ফলো করে কেবলমাত্র নিফটি 50 শেয়ারগুলি যদি কিনে যেতে থাকি আর কোনো মতে 10 বছর আগে হাত না দেই, তাহলে
বিষয়টা কতটা লাভজনক হতে পারে। ওকে ওকে, তো আপনার এইটুকু কমেন্টে আমি রিপ্লাই করছি। আপনি থিঙ্কিংটা ভালো করেছেন, ঠিক আছে, কি আপনি কিনবেন, ঠিক আছে। তো ডিপ থিওরি ফলো করে কিনতে চান, আপনি কিনতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে নিফটি 50-র মধ্যে কিন্তু অনেক কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি থাকে, অনেক কিন্তু মিড ক্যাপ কোম্পানি থাকে, অনেক কিন্তু স্মল ক্যাপ কোম্পানি থাকে, ঠিক আছে। এইবার দেখুন, আপনি 10 বছরের জন্য হোল্ড করে রাখতে চাইছেন, মানে আপনি লং টাইম ইনভেস্টমেন্টের জন্য ভাবছেন। তো এইবার যদি আপনি লং টাইমের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে চেষ্টা করবেন মিড ক্যাপ আর স্মল ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করার। তাহলে কি একটা মাল্টি ব্যাগার রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। এবার হ্যাঁ, আপনার প্রফিটের যেটুকু আপনার এক্সপেকটেশন বা টার্গেট বলুন, সেটাও ডিপেন্ড করছে আপনার ওপরে। কেন কি আমি সবসময় এটাই প্রেফার করি, লার্জ ক্যাপ কোম্পানিগুলো থেকে কিন্তু দেখুন, লার্জ ক্যাপ কোম্পানিগুলো কিন্তু একটা টাইমে কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ ছিল, ঠিক আছে। সেগুলো কিন্তু আস্তে 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 এখন গিয়ে সেগুলো লার্জ ক্যাপ কোম্পানি হয়ে গেছে। লার্জ ক্যাপ মানে তার মার্কেট ক্যাপটা একটু বেশি, ঠিক আছে। তো এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো মানে কি, মানে তার মার্কেট ক্যাপ প্রচুর আছে। এবার যেহেতু তার মার্কেট ক্যাপ প্রচুর আছে, ওই কারণে কিন্তু শেয়ারগুলোতে মানে হিউজ একটা রিটার্ন, মানে ওপরের দিকে যাওয়া বা হিউজ মানে একটা নিচের দিকে নামা কিন্তু একটু চাপ হয়ে যায়, ঠিক আছে। মানে এফআইজি যারা বড় প্লেয়ার থাকে তাদের জন্য বলছি, একটু চাপের হয়ে যায়। তো এই যে ছোটো ছোটো শেয়ারগুলো, মিড ক্যাপ বলুন বা স্মল ক্যাপ কোম্পানিগুলো বলুন, এগুলোতে কিন্তু তারা যদি চায় তাহলে উপরের দিকে নিয়ে যেতে পারে, আবার তারা চাইলে কিন্তু নিচের দিকেও নামাতে পারে, ঠিক আছে। তো এইবার হচ্ছে, যদি আপনি ফিউচারে একদম লং টাইমে ইনভেস্টার হয়ে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই মিড ক্যাপ আর স্মল ক্যাপ কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করুন, ঠিক আছে। আর লার্জ ক্যাপ থেকে আপনি শর্ট টাইমে প্রফিট তুলুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে। আর নিফটি 50-তে আছে মানে যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল ঠিক থাকবে এরকমও কথা না। আপনি কিন্তু নিজে একবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবেন, কীভাবে করতে হবে, মানে কী করে করতে হবে না করতে হবে, কী চেক করবেন, সেই জিনিসগুলো আমি সব দেখিয়ে দিয়েছি ভিডিওতে। প্লেলিস্টেও কিন্তু ভিডিওটা আছে, ঠিক আছে। আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন যে কোন কোন জিনিস ফান্ডামেন্টালের জন্য চেক করা দরকার লাগে, ঠিক আছে। আমি দেখিয়ে দিয়েছি প্রপার একটা ভিডিও বানিয়ে। তো আপনি কী করবেন, সেই ফান্ডামেন্টালটা চেক করে নেবেন। যখন দেখবেন যে ফান্ডামেন্টাল কোম্পানি ঠিকঠাক আছে, এইবার কোম্পানি যখন 1 মাসে দেখবেন একটা নিচের একটা জায়গা পাবেন, ঠিক আছে, এরকম নিচে ওপরে করতে থাকে, 1 মাসে এরকম নিচের জায়গা পাবেন, সেই জায়গাটা চেষ্টা করবেন একটা ইনভেস্ট করে রাখতে, ঠিক আছে। এইবার আপনি বলছেন 10 বছরের আগে হাত দেবেন না। এইবার দেখুন, আমি একটা কথা বলছি, নিফটি 50-র যে কোম্পানিগুলো, ধরুন 50তম যে কোম্পানিটা আছে, সেটা এখন কেন 50তম কোম্পানি আছে, কেন কি তার ব্যবসা এখন এই মানে টোটাল নিফটির মধ্যে ভালো চলছে, ওই কারণে 50 নম্বরে গিয়ে স্থান পেয়েছে, ঠিক আছে। ধরুন আজ থেকে মোটামুটি 4 বছর পরে গিয়ে এই যে 50 নম্বর কোম্পানিটার বিজনেসটা একটু ডাউন থাকলো, 51 নম্বর যে কোম্পানিটা, সেটার কিন্তু বিজনেসটা একটু হাই হয়ে গেল, ঠিক আছে। ভালো করে বুঝুন, প্র্যাকটিক্যালি কথা বলছি আমি, ঠিক আছে। ধরুন 50 নম্বর কোম্পানিটার বিজনেসটা একটু ডাউন হলো, আপনার নেট প্রফিট বলুন, রেভিনিউ বলুন, সব কিছু একটু একটু ডাউন হলো। আর মানে খারাপ লস হয়ে গেছে সেটা বলছি না, খারাপ সেটাও বলছি না ফান্ডামেন্টালি, কিন্তু জাস্ট একটু লস, মানে একটু ডাউন হয়েছে, ঠিক আছে। আর যে 51 নম্বর কোম্পানিটা একটু কিন্তু আপ করেছে, যখনই এটা হবে তখনই কিন্তু 51 নম্বর কোম্পানিটা নিফটি 50-র মধ্যে এন্ট্রি করবে, আর এই 50 নম্বর কোম্পানিটা কিন্তু নিফটি 50 থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এইটা আপনার জানা আছে কিনা জানি না। তো এইটাই কিন্তু হয় বেসিক্যালি ব্যাপারটা, কি যেটা 51 নম্বর কোম্পানি তার যদি একটু ভালো হয়, 50 নম্বর কোম্পানিটা একটু খারাপ হলে সেটা বেরিয়ে যায়, 51 নম্বর কোম্পানিটা কিন্তু 50 নম্বরে ঢুকে যায়, ঠিক আছে। তো এইবার দেখুন, যখন হচ্ছে, এবার আপনি তো এটুকু বুঝতে পারছেন না কোনটা 50 নম্বর কোম্পানি, কোনটা 48 নম্বর কোম্পানি, কোনটা ধরুন 3 নম্বর কোম্পানি, কোনটা ধরুন 9 নম্বর কোম্পানি, এটা তো আপনি বুঝতে পারছেন না। আপনি নর্মালি ইনভেস্ট করে যাচ্ছেন কোম্পানিগুলো দেখে দেখে, ওখানে 1 2 3 মানে লেখা আছে, মানে এটা না যে ওটা হচ্ছে 1 নম্বর কোম্পানি 2 নম্বর কোম্পানি, ওগুলো কিন্তু মোটামুটি একটা মানে নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে। তো যখন আপনি এরকম বুঝতে পারছেন না, তখন কি হয়, তখন এই যে নিফটি 50-র মধ্যেই যে আপনার 10 বছরে কিচ্ছু চেক না করবেন, এই জিনিসটা কিন্তু একটু ভুল। হ্যাঁ, আপনি ওখান থেকে শেয়ারের রেকমেন্ডেশন নিতে পারেন, অবভিয়াসলি নিফটি 50 থেকে আপনি কোন কোন শেয়ারে আর কি ইনভেস্ট করতে পারেন তার একটা রেকমেন্ডেশন নিতে পারেন। এবার আপনি ফান্ডামেন্টাল চেক করবেন, ব্যবসা কোম্পানির কেমন চলছে, বিজনেস ঠিকঠাক দিচ্ছে কি না। যদি দেখছেন যে ব্যবসা ঠিকঠাক দিচ্ছে, তাহলে ঠিক আছে, আপনি 10 বছরের জন্য রেখে দিন। তবে রেখে দিলেই খালি হবে না, আপনাদের বারবার বলেছি, লং টাইমে যে কোনো স্টক আপনি ইনভেস্ট করবেন, তার কিন্তু কোয়ার্টারলি বলুন বা ইয়ারলি বলুন, আপনাকে কিন্তু বিজনেস চেক করে যেতেই হবে, ঠিক আছে। তো আপনিও সেরকমভাবেই করতে পারেন, বিজনেসটা চেক করে যাবেন প্রপারলি, ঠিক আছে। আশা করি আর কোনো প্রবলেম হবে না। আমি কি বলতে চেয়েছি আশা করব আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছেন, আমার মতে রিটার্ন তুলনামূলকভাবে কম হলেও ঝুঁকি প্রায় নেই বললেই চলে।
তদুপরি প্রত্যেকটা সেক্টরকেও ছোঁয়া সম্ভব। এটা ঠিক বলেছেন, প্রত্যেকটা সেক্টরকে ছোঁয়া সম্ভব হবে, কিন্তু ঝুঁকি নেই এই কথাটা কিন্তু বলা যায় না। কেন কি আমি যে 50 আর 51 নম্বর যে উদাহরণটা দিলাম, আশা করি ওই উদাহরণটা দিয়ে বুঝতে পেরেছেন ব্যাপারটা। ঠিক আছে, রিস্ক থাকতেই পারে, কারণ কি শেয়ার মার্কেটে আসবেন আপনি প্রফিট করতে, যে আপনার রিস্ক থাকবে না এটা কোনো কথা না, কিন্তু রিস্ক অনুযায়ী আপনার কি রিওয়ার্ডটা ঠিকঠাক আসছে এই জিনিসটা কিন্তু সবসময় একটু মানে নিজে বিবেচনা করে বুঝে নেবেন। একদম হাই রিস্কও নেবেন না, আবার একদম কম রিস্কও নেবেন না, ঠিক আছে। তো ওই জন্য তো বোস ইনভেস্টমেন্ট আছে, আপনাদের মানে সব রকমভাবে সাহায্য করছে। আপনি যে প্ল্যানটা বলেছেন খুব সুন্দর একটা প্ল্যান বলেছেন। তো আমি যেটা বললাম আপনার প্ল্যানের সাথে আমার প্ল্যানটা একটুখানি জুড়ে নিন, আশা করি কোনো সমস্যা হবে না, আপনি ভালোই কাজ করতে পারবেন। আচ্ছা, আমার এই পাগলামোর পশ্চাতে কি লোকসানটা বেশি হবে? একদমই না দাদা, একদমই লোকসান বেশি হবে না। ঠিক আছে, এটা মানে ভাববেই না যে লোকসান বেশি হবে, আপনি ঠিকঠাক মানে থিঙ্কিং করেছেন। এইবার আমি যেটা বললাম সেটা একটু মেনে চলুন, ব্যাস তাহলেই হবে। যদি একটু আংশিক মন্তব্য করে পরবর্তী ভিডিওতে বিষয়টার উপর খানিকটা আলোকপাত করতেন তো আমার সাথে অনেকের উপকার হবে বই কি। তো আংশিক না, আমি কিন্তু ডিটেলসে পুরোটা আমি আলোচনা করে দিলাম, আলোকপাত করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক করে দেবেন, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো কি আপনারা বুঝতে পারলেন। অপেক্ষায় রইলাম। স্যার, আরে স্যার বলবেন না, ঠিক আছে, আমি বারবার বলি আমি আপনাদের মতো একটা সাধারণ মানুষ। আপনি ভাই দাদা যা খুশি বলুন, নাম ধরে ডাকুন, যা খুশি বলুন, কিন্তু স্যার কথাটা বলবেন না, ঠিক আছে। আচ্ছা, ওকে, হয়ে গেল কমেন্টটা। বেস্ট বেস্ট বলে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, নেক্সট কমেন্টটা দেখা যাক। ইয়েস, ও আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কেন ইয়েস লিখেছেন, আমি বুঝতে পেরেছি। কি আমি একটা বলেছিলাম, একটাতে আমি ROCE এগুলো কি দেখিয়ে দেবো, মানে বলে দেবো, তো সেটা আপনারা ভিডিও চান কি না সেটার জন্য সম্ভবত আপনি ইয়েস লিখেছেন। ঠিক আছে, ভিডিও আসবে, টেনশন করবেন না, ভিডিও চলে আসবে। ওকে, নেগেটিভ কমেন্ট ইগনোর করুন, উই লার্নিং ফ্রম ইউর ভিডিও, ক্যারি অন, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম দাদারা। এই আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের প্রফিট করানোর জন্যই কিন্তু ইউটিউবে আসা, ঠিক আছে। কেন কি আপনারা যেভাবে প্রফিট করছেন বা মানে শিখতে পারছেন, এইটুকুই আমার চাওয়া পাওয়া, ঠিক আছে। আমি আপনাদের কাছে একটা টাকাও চার্জ করি না, আপনারা জানেন, ঠিক আছে, ভালো মতো যারা পুরনো ফলোয়ার্স আছেন, আমি একটা টাকাও চার্জ করি না। এরকম কিন্তু শেয়ার মার্কেট শেখানোর জন্য আপনাদের অনেক কোর্স নিয়ে বসে থাকবে অনেকে, ঠিক আছে, যারা বলবে আপনারা পারচেস করুন। তো জানি না তারা কতটা শেখাতে পারবে, কিন্তু আমি আপনাদের যেটুকু মানে আমার নলেজ আছে, আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে, আমি সেটুকু কিন্তু আপনাদের চেষ্টা করি ফ্রি অফ কস্টে দেওয়া। আপনারা একটু প্রফিট করুন, ব্যাস, আমার এটাই চাই। কেন কি আমি চাই কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে, আমার এইটুকুই মোটো, ঠিক আছে। আর নেগেটিভ কমেন্টের কথা বলছেন, ওটা তো দাদা আমি ভালো কাজ করি বা খারাপ কাজ করি আমাকে ওটা শুনতেই হবে, আর ভালো কাজ করলে নেগেটিভ কমেন্ট বেশি শুনতে হবে, এটুকু আমি জানি। তো সেই নিয়ে চিন্তা করি না। আমার মানে এইটুকু মাথায় রেখেছি, যদি আমি চ্যানেলে যদি আমার 50 জনও থাকে, তো এই 50 জনকেও যাতে আমি মানে প্রপার আর কি প্রফিট করাতে পারি, তারা যাতে একটু মানে স্টেবল হতে পারে, যারা আর কি লস করে মার্কেট থেকে লস করে বেরিয়ে গেছিলো, তারা যারা একটু প্রফিট করতে পারে, আমার এইটুকুই টেন্ডেন্সি আছে। দেখা যাক কতদূর কী করতে পারি। আপনারা এইভাবে ভালোবাসা দিতে থাকলে হয়তো চেষ্টা করব আরও কিছু করার। আমি যথাযথ চেষ্টা করি আপনারা যাতে প্রফিট করেন। তো চলুন দেখা যাক নেক্সট কমেন্ট কী আসে। খুব ভালো হয় দাদা, টেলিগ্রামে চ্যানেল খোলো, তোমার সঙ্গে আমরাও প্রফিট করব, এতে অনেক মানুষের ভালো হবে। আমি সেটার জন্যই আমি কমেন্ট করতে বলেছিলাম, টেলিগ্রামের চ্যানেলটা ভাবছি খুলবো। তো টেলিগ্রাম চ্যানেলে আমি বিভিন্ন রকম ধরুন চলতি মার্কেটে বিভিন্ন রকম আর কি আপডেটও আমি দিতে পারবো। কেন কি ধরুন চলতি মার্কেটে একটা নিউজ এলো হঠাৎ করে, সেটা তো দুম করে আর কি ভিডিও বানিয়ে দেওয়াটা একটু টাইম লেগে যায়, সময় সাপেক্ষ। কিন্তু টেলিগ্রাম থাকলে কী হবে, আমি দুম করে সেই নিউজটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে, বা আপনাদের ধরুন বিভিন্ন রকম তথ্য দিয়ে দিতে পারবো মার্কেট ধরুন ওপেন হওয়ার আগে। তো আমি এটা দেখছি, চেষ্টা করছি, ঠিক আছে, আমি চিন্তাভাবনা করেছি। এবার খালি ধরুন টেলিগ্রাম চ্যানেল খুললেই তো হলো না, বিভিন্ন রকম টিপস আপনাদের দিতে হবে, বা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন রকমভাবে গাইড করতে হবে, সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তো প্রপার একটা সেটেলমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট না আসলে আমার কাছে, আমি কিন্তু আপনাদের মানে ওই মাঝ রাস্তায় নৌকা ডুবিয়ে দেওয়ার মতো আমি কিন্তু করতে পারবো না, ঠিক আছে। ওই কারণে একদম প্রপার আমি একটু গুছিয়ে নিই, তারপর আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল করবো। অবশ্যই আমি চাই যে আমার সাথে সাথে আপনারাও প্রফিট করুন, সেই কারণেই কিন্তু আপনাদের জন্য ইউটিউবে আসা, এই ওপেন সোর্স প্ল্যাটফর্মে। তবুও আমি অনেক কথা আর কি খোলাখুলি বলতে পারি না, কেন কি বুঝতেই পারছেন প্রচুর গাইডলাইন্স থাকে, সেগুলো মেনটেন করে চালাতে হয়। একটা চ্যানেল মেনটেন করতে গেলে অনেক কিছু আর কি মেনটেন করতে হয়, সেবির বিভিন্ন রকম গাইডলাইন থাকে, ঠিক আছে, ইউটিউবের গাইডলাইন থাকে অনেক, তো সেগুলো মেনটেন করে চালাতে হয় বলেই কিন্তু পুরো খুলি সব কিছু বলতে পারি না। তবু আমি দেখুন প্রসেস আমি যতটুকু পারি আমি শেখানোর চেষ্টা করি। আপনারা অনেকে শিখছেন, ভালো লাগছে সেই জিনিসটা, পাশে থাকুন। আমি তো প্রফিট করছি, আপনারা মানে প্রফিট করবেন এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি।
ওকে, দেন কি বলছেন স্যার? আবার স্যার বলবেন না, আমি বারবার বলছি, আপনি নর্মাল সাধারণ মানুষ, আমিও একটা, তো দাদা ভাই বলুন, ব্যাস আমি ওতেই খুশি হব। ওকে, আইওবি মানে সম্ভবত আপনি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কথা বলছেন। ওকে, কোম্পানিতে 60টি শেয়ার ইনভেস্ট করেছি, কিন্তু 270 টাকা লস আসি। কোম্পানি কি লং টার্মে রাখতে পারি? অবশ্যই। দেখুন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আমি তো দেখিয়েওছিলাম, ঠিক আছে। কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন, আচ্ছা আপনাকে আমি বিজনেস দেখাচ্ছি, তারপরে বলছি, 1 মিনিট দাঁড়ান। আপনার হয়তো বিজনেসটা আমি গত ভিডিওটা দেখাইনি বলে আপনি হয়তো টেনশন করছেন, আমি বিজনেসটা দেখাচ্ছি আপনাকে। তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের আমি যদি ব্যবসা দেখাই, প্রফিট লস সেকশানে আসি, তো 2020 সাল থেকে কোম্পানি আমি রেভিনিউ দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। 17,406, 16,966, 16,730, 19,400, 24,050 কোটি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি কোম্পানি খরচ দেখি, খরচ কেমন করছে, 16,706, 10,360, 9,263, 9,756, 11,737 কোটি টাকা, ঠিক আছে। তো তুলনা যদি করি, কোম্পানির কিন্তু রেভিনিউ বেশি, সেই তুলনায় কোম্পানি এক্সপেন্সেস বা খরচটা কম, তাহলে এটা কোম্পানির জন্য যথেষ্ট ভালো দিক। আচ্ছা, এইবার যদি কোম্পানি আমি প্রফিট দেখাই, প্রফিট কী করছে কোম্পানি? প্রফিট হচ্ছে, এখানে দেখুন লস হচ্ছিল কোম্পানির, ঠিক আছে। 8,527 কোটি টাকা কোম্পানি লস হচ্ছিল, সেইখান থেকে দেখুন কোম্পানি প্রফিট করা শুরু করেছে, আর প্রফিট করেই যাচ্ছে। 831 কোটি, 1,710 কোটি, 2,099 কোটি, আর এখানে 2,656 কোটি টাকা। তো কোম্পানি প্রফিট কী হচ্ছে ক্রমশ বছরের পর বছর, এখন কিন্তু কোম্পানি প্রফিট কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, ঠিক আছে। তার মানে কি, প্রফিট যখন করছে কোম্পানি, বিজনেস কি, বিজনেস দুর্দান্ত চলছে। আচ্ছা, এবার যদি কোম্পানি ভবিষ্যৎ দেখাই, তো ভবিষ্যতের মধ্যে প্রথম দেখবো কোম্পানি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস কত আছে, সেটা 9,034 কোটি টাকা কোম্পানির কাছে কিন্তু রিজার্ভস আছে, ঠিক আছে। এবার ধারবাকি, ব্যাঙ্কিং সেক্টর, ধারবাকি বেশি থাকবে, বরং বেশি থাকবে না, আপনারা জানেন সবাই। তো ধারবাকি থাকলে সেটা ভালো দিক ব্যাঙ্কিংয়ের জন্য বা ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য। তো কত আছে? 3,16,293 কোটি টাকা কোম্পানির বরোয়িংস আছে। কিন্তু বরোয়িংসের তুলনায় কোম্পানি অ্যাসেটটা বেশি আছে কি? হ্যাঁ, বেশি আছে। কত আছে? ওটা ছিল 3,19,000, টোটাল অ্যাসেট বা মোট সম্পদ দেখুন 3,52,034 কোটি টাকা কোম্পানি হচ্ছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। আর এটা বছরের পর বছর কী হচ্ছে দেখুন, বছরের পর বছর ক্রমশ বাড়ছে। তার মানে কী দেখলাম? অ্যাসেট কোম্পানি ক্রমশ বাড়ছে, প্রফিট মানে কোম্পানি ক্রমশ বাড়ছে, লস থেকে উঠে কোম্পানি কিন্তু বছরের পর বছর প্রফিট করে যাচ্ছে, রেভিনিউ কোম্পানি বেশি হচ্ছে। তার মানে কি, ফান্ডামেন্টাল কি কোম্পানি, ফান্ডামেন্টাল কোম্পানিটা কিন্তু রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তো তাহলে কী করছে প্রোমোটার্সরা, কী করলো প্রোমোটার্সরা? তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে, 96%। আচ্ছা, এফআইসরা, ফরেন ইনভেস্টার, ওরা কিন্তু ইনভেস্ট করেছে অল্প। আচ্ছা, ডিআইসরা, ডোমেস্টিক ইনভেস্টার, ওরা কিন্তু সেম রেখে দিয়েছে, ওকে। আচ্ছা, পাবলিক সেক্টর কী করলো? পাবলিক সেক্টরও সেম রেখেছে। এইবার দেখুন, ব্যাঙ্কিং সেক্টরে সবথেকে যে জিনিসটা আপনাকে দেখতে হয়, মানে যে জিনিসটা আর কি ম্যাটার করে পাবলিক সেক্টর, ব্যাঙ্কিং সেক্টরে, সেটা হচ্ছে এনপিএ। কোম্পানি যদি আমি এনপিএ দেখাই, দেখুন গ্রস এনপিএ কী হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে কি, এটা ভালো না খারাপ? এটা কিন্তু কোম্পানির জন্য ভালো। এনপিএ যত কমবে তত কিন্তু সেটা কোম্পানির জন্য ভালো খবর, মানে ব্যাঙ্কিং বা ফাইন্যান্সিয়াল কোম্পানির জন্য বলছি, ঠিক আছে। আচ্ছা, এনপিএও দেখুন কমছে, তাহলে সেটাও কিন্তু একটা ভালো দিক। তার মানে কী মনে হচ্ছে, ফান্ডামেন্টাল কেমন কোম্পানির, ব্যবসা কেমন চলছে কোম্পানির, ওভারসিজ ব্যাংকের? তো ওভারসিজ ব্যাংকের কিন্তু কোম্পানি কিন্তু ব্যবসা কিন্তু দুর্দান্ত চলছে, ঠিক আছে। এবার যখন ব্যবসা দুর্দান্ত চলছে, তো এখন লস করছেন, কোম্পানিটা কিন্তু ফিউচারে আপনাকে রিটার্ন দেবে, এটুকু মানে মাথায় রাখুন। কেন বললাম এখন লস করছেন, ফিউচারে রিটার্ন দেবে? কেন কি, প্রোমোটার্সের কাছে হোল্ডিংটা দেখুন, প্রোমোটার্সের কাছে কিন্তু 96% হোল্ডিং, না মানে কি, বড় প্লেয়াররা কিন্তু এখন মার্কেটে এন্ট্রি নেয়ই, ঠিক আছে। তো এই যে এদের হোল্ডিংটা, প্রোমোটার্সদের হোল্ডিংটা যখন বিক্রি হবে, যখন বড় প্লেয়ার মানে এফআইজিআইসরা যখন মার্কেটে এন্ট্রি নেবে ওভারসিজ ব্যাংকের ক্ষেত্রে, ওভারসিজ ব্যাংকের জন্য দেখুন অল্প মাত্র ইনভেস্টমেন্ট আছে, না থাকার মতো 0.05 মানে অনেকটাই কম, ঠিক আছে। 1.29 মানে অনেকটাই কম। তো যখন এরা মার্কেটে এন্ট্রি নেবে বড় বড় পরিমাণে, তখন কিন্তু এই শেয়ারটা এখন যে দামে দেখছেন সেই দামে আর পাবেন না। এখন আছে 67 টাকা, সেটা কিন্তু গ্রোথ দেবে, উপরের দিকে যেতে পারে, এটা আমার মনে হয়, ঠিক আছে। এবার আপনি নিজে ভেরিফাই করবেন, আমি তো দেখিয়ে দিলাম, আমি সবাইকে বলছি কোনো রেকমেন্ডেশন নেবেন না, কেন কি আমি সম্পূর্ণ আমার মতামত হিসাবে আপনাদের বলছি। এবার টাকাটা ইনভেস্ট করবেন, দেখুন আপনারা কষ্ট করে ইনকাম করছেন, আপনারা কষ্টের টাকা ইনকাম করবেন, তো সেই কারণে আমি তো শেখাচ্ছি, শিখুন ভালো করে, শিখে নিজেরা একবার ভেরিফাই করুন। যদি ভেরিফাই করার পরে মনে হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, তারপরে গিয়েই প্ল্যানিং করুন। আপনি কারোর কথা মানে আদার্স কারোর কথা শুনে একদম ডিসিশন নেবেন না, ঠিক আছে। সে আমার হোক বা আরও 10টা ইউটিউবার হোক, আপনি তাদের ভিডিও দেখুন বা সাজেশান নিন, আমার ভিডিও দেখুন, সাজেশান নিন, যেটা আপনার সুবিধা মনে হবে, যে সাজেশানটা মনে হবে আপনার ঠিকঠাক, সেটাই কিন্তু অ্যাপ্লাই করুন। সাজেশান সবার থেকে নেবেন, বাট ডিসিশান কিন্তু সবসময় নিজের যেন হয়, ঠিক আছে। তো এই কারণে আমি আমার মতো বলে দিলাম,
ঠিক আছে। এবার আপনি আপনার কষ্টের টাকাটা ইনকাম করে নিয়ে এসেছেন, সেটা কীভাবে প্রফিট করবেন আমি তো চেষ্টা করছি সব রকমভাবে। এবার আপনিও মোটামুটি দেখুন, ঠিক আছে। আমি মোটামুটি 20% চেষ্টা করছি, আপনি 80% চেষ্টা করুন, তাহলে অবশ্যই হবে, ঠিক আছে। কেন প্রফিট হবে না? প্রফিট যাতে না মানে লস যাতে না হয় আপনাদের, সেই কারণেই কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল মানে আপনাদের জন্য খুলেছে, ঠিক আছে। তো প্রফিট করুন। আমি আমার মতামতটা বললাম ওভারসিজ ব্যাংকের জন্য। ম্যাডাম দেখুন, এবার আপনার একবার ডিসিশন নিয়ে নিন কী করবেন। কেন কি আমি তো বলে দিলাম কী করা যেতে পারে। টেনশন না করার জন্য, ওভারসিজ ব্যাংক কিন্তু লং টাইমে একটা ভালো রিটার্ন দিতে পারে। কেন কি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা বলে দিচ্ছে তার। ওকে, হয়ে গেল। কমেন্টে আমি রিপ্লাই করে দিলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো দেখুন, আইওবি মানে হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তো আপনি লং টাইমে ইনভেস্ট করেছেন। লং টাইম মানে কিন্তু মোটামুটি কমপক্ষে মিনিমাম কিন্তু 7 বছর, ঠিক আছে। 7 বছরের জন্য হোল্ডিং করে রাখতে হবে। আর মাঝে মাঝে কী চেক করবেন আপনি? কোম্পানির বিজনেস বা ব্যবসা, সেটা কোথা থেকে পাবেন? সেটা হচ্ছে ফান্ডামেন্টাল, এই স্ক্রিনার থেকে চেক করে নেবেন, কোয়ার্টারলি আর ইয়ারলি, ঠিক আছে। দেখিয়ে দিলাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ এএসএম লিস্ট? খুব ভালো একটা প্রশ্ন করেছেন, ঠিক আছে। অনেকের কনফিউশন থাকে। এবার আপনি জেনে বুঝে কমেন্টটা করেছেন নাকি আপনি জানার জন্য কমেন্টটা করেছেন, এটা একটু ব্যাপার। কেন কি অনেকে আর কি এই টার্মটা যেটা আপনি লিখেছেন এএসএম লিস্ট বলে, এই টার্মটাই কিন্তু অনেকে জানেন না। এবার আপনি হয়তো কোথাও শুনেছেন টার্মটা বা কোথা থেকে জেনে তারপর আর কি জিজ্ঞাসা করছেন। তো আপনি যখন জিজ্ঞাসা করেছেন অবশ্যই আমি তার রিপ্লাই করব, ঠিক আছে। দেখুন আপনি জানতে পারছেন কি না, বুঝতে পারছেন কি না। এএসএম মানে হচ্ছে অ্যাডিশনাল সিভিলাইজেশনস মেজার, ঠিক আছে। এএসএম এর ফুল ফর্ম যেটা হলো, সেই ফুল ফর্মটা বললাম। এবার এইটা মানে কি, এএসএম ব্যাপারটা মানে কি? এএসএম ব্যাপারটা হচ্ছে, ভালো করে বুঝবেন, ঠিক আছে। এটা সবার জন্য বলছি, ভালো একটা প্রশ্ন করেছেন দাদা। তো সবার জন্য আমি বলছি, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই জিনিসটা একটু শুনে নিন বা শিখে নিন। এটাতে কিন্তু আপনার মানে আপনি যদি অ্যাজ এ ইনভেস্টার হন, ভালো করে বুঝবেন, আপনি যদি ইনভেস্টার হন মানে কি, আপনি মানে মোর দ্যান ওয়ান ডে, একদিনের যদি বেশি আপনি হোল্ডিং করে রাখেন, তাহলে কিন্তু এটা অতটা ম্যাটার করবে না, ঠিক আছে। কোম্পানি মানে তখন কোনটা ম্যাটার করবে? তখন ম্যাটার করবে কিন্তু কোম্পানি ফান্ডামেন্টাল, মানে কি কোম্পানির বিজনেস। যে কোনো বিজনেসে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, মানে মোটামুটি একদিনের বেশি আর কি আপনি হোল্ডিং রেখে দেন, ঠিক আছে। আমি তো সেটাই বলি, ডেলিভারিতে কাজ করছে, আপনারা ইনভেস্টমেন্ট করুন, মোটামুটি শর্ট টাইমে কীভাবে প্রফিট করুন, 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে প্রফিট করুন, সেটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে করবেন। তার ফর্মুলাও আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো তার রিভার্স ফর্মুলার, ঠিক আছে। আচ্ছা, তো যখন সেটাতে করবেন তখন কিন্তু এই ব্যাপারটা আপনার অতটা ম্যাটার করবে না। তাও যখন আপনার শেয়ার মার্কেট সম্পর্কে একটা টার্ম, যেহেতু এটা শেয়ার মার্কেট একটা মানে জিনিস, শেয়ার মার্কেট রিলেটেড, তো আমি চেষ্টা করছি আপনাকে মানে সহজ সরল ভাষায় ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার। একটু আপনারা সবাই আর কি বোঝার চেষ্টা করুন, আমি আর কি একদম সাধারণ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এএসএম মানে বলে দিলাম অ্যাডিশনাল সিভিলাইজেশন মেজার। তো এই এএসএম লিস্টটা কখন বেরোয়? যখন ধরুন কোনো একটা শেয়ারে, ঠিক আছে, মানে সেবির মনে হচ্ছে যে শেয়ারটার যে দাম আছে, সেই দামে হয়তো কোনো গণ্ডগোল চলছে, কোনো ম্যানিপুলেশন করা হচ্ছে রিটেলার ইনভেস্টরদের, যাতে তারা হচ্ছে ফাঁদে পড়ে, ঠিক আছে, যাতে তারা আর কি ফেঁসে যায়। এই কারণে হচ্ছে মানে সেবির মনে হয় এটা, তারপর তদন্ত চলে। তো সেবির এটা যখন মনে হয় যে কোনো আর কি কোম্পানি এরকম ম্যানিপুলেট করছে তাদের দামটাকে, তখন কিন্তু মানে সেই কোম্পানিগুলোকে, সেই শেয়ারগুলোকে কিন্তু এএসএম লিস্টের মধ্যে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। এবার এই এএসএম লিস্টের মধ্যে যাদের ফেলে দেওয়া হয়, তার মানে কি কোম্পানি খারাপ? না, কিন্তু মাঝখানে কিন্তু টাটা পাওয়ার মানে মাঝখানে মানে অনেক দিন আগে, বেশ কয়েকদিন আগে, 2 বছর 3 বছর আগে কিন্তু টাটা পাওয়ার যে কোম্পানিটা, আপনারা জানেন, হয়তো নাম শুনেছেন, অ্যাপেল ইন্ডিয়া কোম্পানিটা, কোম্পানিগুলো কিন্তু রাইট কোম্পানি। তো সেই কোম্পানিগুলোকেও কিন্তু এএসএম এর মধ্যে ফেলা হয়েছিল, ঠিক আছে। তো তার মানে কিন্তু কোম্পানি বা শেয়ার কিন্তু বাজে সেটা না, ঠিক আছে। এটা জাস্ট সেবির মনে হয়েছে যে এই প্রবলেম হয়তো হতে পারে, ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে রিটেলার ইনভেস্টরদের, ঠিক আছে, যাতে তারা ফাঁদে পড়ে যায়। তো সেই কারণেই কিন্তু তাদেরকে ওই এএসএম লিস্টে ফেলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এএসএম লিস্টে ফেললে কি হতে পারে, মানে হয় কি হয়, যদি আপনার মানে এই এএসএম লিস্টে আর কি কোনো আর কি কোম্পানি মানে আওতায় চলে আসে, এই লিস্টের মধ্যে যদি পড়ে তারা, তাহলে কিন্তু তাদের আর কি মার্জিনাল ট্রেডিং যেটা হয়, সেই ট্রেডিংটা আর কি বন্ধ থাকে। এবার মার্জিনাল ট্রেডিং মানে কি, যারা ধরুন ইন্টারডেতে কাজ করে, ইন্টারডে বলতে আপনি আজকে মাল কিনে আজকেই বিক্রি করবেন, ঠিক আছে। তো দিনের দিন প্রফিট নেবেন আপনি বা দিনের দিন লস খাবেন আপনি, যাই হোক না কেন, সেটা আপনি একদিনের মধ্যে আজকে কিনে আজকেই করবেন, সেটাকে বলা হয় ইন্টারডে। তো এবারে ইন্টারডের মধ্যে আপনারা হয়তো জানেন অনেকে মার্জিনাল বেনিফিট আপনারা পান অনেকে, ঠিক আছে। মানে মার্জিনাল বেনিফিট বলতে ধরুন আপনি মানে
ধরুন 4টে শেয়ার কিনবেন, কিন্তু আপনি মার্জিনাল যদি আপনি বেনিফিট নেন তাহলে হয়তো আপনি সেই জায়গায় গিয়ে 4টের জায়গায় আপনি 6টা শেয়ার কিনতে পারলেন। ঠিক আছে, আমি এটা উদাহরণ বলছি, ঠিক আছে, ভালো করে বুঝুন। আপনি যদি নর্মালি আপনার যে ব্যালেন্স আছে, আপনার কাছে যা টাকা আছে, সেই টাকায় আপনি যদি 4টে শেয়ার কিনতে পারতেন, তাহলে মার্জিনাল বেনিফিট যদি নেন তাহলে সেই জায়গায় গিয়ে 6টা শেয়ার মানে ধারে আর কি আপনি কিনতে পারতেন। যখন ডেতে আপনি মালটা সেল করবেন তখন আপনার দামের সাথে সাথে কিন্তু সেটেলমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে বেনিফিটটা, এই বেনিফিটটা কিন্তু বন্ধ থাকে। ঠিক আছে, খালি এটা কোথায় এফেক্ট পড়ে? খালি কিন্তু ইন্টারডেতে ইফেক্ট পড়ে। ঠিক আছে, আপনারা ইনভেস্টমেন্টের ওপর যখন কাজ করবেন, মানে ডেলিভারির ওপর কাজ করবেন, আপনারা হোল্ড করে রাখবেন, তখন কিন্তু এই জিনিসটা আপনাদের কোথাও আর কি কাজ করবে না। ঠিক আছে, খালি কোথায় কাজ করবে? খালি ওই আপনার ইন্টারনেটেই কিন্তু জিনিসটা কাজ করবে। ওকে, তো এই একটা জিনিস হতে পারে যদি এএসএম এর আওতায় পড়ে। আদারওয়াইজ আরেকটা জিনিস হতে পারে 5% আর কি সার্কিট লিমিট লেগে যায়। কী হয়? 5% সার্কিট লিমিট আর কি লেগে যায়। যদি শেয়ারটা আর কি মানে আপার সার্কিট হয় তাহলে 5% ম্যাক্স টু ম্যাক্স হতে পারবে, লোয়ার সার্কিট হলেও ম্যাক্স টু ম্যাক্স 5% হতে পারবে। ঠিক আছে, এইটা কিন্তু জাস্ট এইটুকুই আর কি লিমিটেশন লেগে যায়। এই দুটো জিনিস আর কি হয় যারা আর কি এএসএম লিস্টের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার আমি আবারও বলছি, এএসএম লিস্টের মধ্যে পড়ছে মানে তার মানে এই না যে কোম্পানি খারাপ। তো এএসএম লিস্টটা কী, আর এএসএম লিস্টের মধ্যে কোনো কোম্পানি হলে তাদের কী হতে পারে, সেই জিনিসটা আমি বলার চেষ্টা করলাম একদম সহজ সরল সাধারণ ভাষায়। আশা করব আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পেরে থাকেন, আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যেহেতু আমাদের আমাকে ভালোবাসা দেন, তো এটাই চাইবো, জাস্ট একটা লাইক করে দেবেন। ঠিক আছে, আপনারা লাইক করলে আমি বুঝতে পারি আপনি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো জাস্ট একটা লাইক চাইবো, ঠিক আছে, আর কিছু চাই না। ওকে ওকে, চলুন, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। শেয়ার মার্কেট নিউজের ওপরে চলে, প্রফিট বুক করতে হবে, একটা প্রফিট মার্জিন টার্গেট করে বাই করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে শেয়ার মার্কেট নিউজের ওপরে চলে। নিউজের ওপরে তো চলে, একদম ঠিক বলেছেন, বাট খালি নিউজের ওপরে কিন্তু চলে না। ঠিক আছে, এটা কিন্তু ভুল, মানে কথাটা আপনি ঠিক বলেছেন, কিন্তু মানে আংশিক সত্য। ঠিক আছে, পুরোপুরি সত্য নয়। খালি যদি নিউজের ওপর চলতো, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, জাস্ট একটা উদাহরণ হিসাবে নেবেন এটাকে, কোনো একদম সত্যিকারের ঘটনা হবে নেবেন না, বা এটা হবে এটা আমি বলছি না। তো ধরুন আজকে একটা মানে নিউজ বেরোলো, জাস্ট নিউজ। ঠিক আছে, নিউজ, এবার এটা সত্য না মিথ্যে নিউজ সেটা আমরা কিন্তু যাচাই করবো না, জাস্ট নিউজ কী বেরোলো আজকে গিয়ে টাটা কোম্পানি, তাদের টাটা যে পাওয়ার আছে, টাটা পাওয়ার আর কি কতগুলো শেয়ার আর কি বিক্রি করে দেবে। ঠিক আছে, তাদের নিজস্ব কতগুলো শেয়ার আর কি বিক্রি করে দেবে। এইবার যখনই এই যে আর কি শেয়ার মানে নিউজটা আর কি ধরুন লিক হলো, তখন কিন্তু এটার দামটা কিন্তু পড়তেই থাকবে। ঠিক আছে, কেন কি অনেকে কিন্তু মাল সেল করবে, কেন কি যেহেতু বলছে টাটা কোম্পানি শেয়ার বিক্রি করে দেবে, মানে তাদের নিজস্ব শেয়ার বিক্রি করে দেবে। তো যেহেতু প্রোমোটার্সরা এরকম বিক্রি করছে, তখন অনেকে ভাববে কি, তাহলে হয়তো কোম্পানি প্রোমোটার্সরা তাদের বিজনেসের ওপর সন্দেহ আছে, বা কোনো একটা ভাবছে বিজনেস ডুবে যেতে পারে, ওই কারণে মাল সেল করছে। তো এতে কী হবে, কিন্তু মানে দামটা কিন্তু নিচের দিকে নামতে পারে। ঠিক আছে, আবার দামটা কিন্তু উপরের দিকে উঠতে পারে। তো এই যে নিউজটা দিল, এবার অনেকে আর কি ভয় পেয়ে কী হবে, মার্কেট থেকে বেরিয়ে যাবে, মানে টাটা পাওয়ার যে শেয়ারটা আছে ওটা থেকে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইবার ধরুন, এবার এই যে নিউজটা বেরিয়েছিল, নিউজটা পরের দিন দেখলেন গিয়ে, আবার নিউজটা বললেন না, তারা একটা জাস্ট ডিসিশান নিয়েছিল, বাট তারা কিন্তু এই মানে স্টকগুলো আর কি বিক্রি করবে না। ঠিক আছে, এইবার দেখুন, এই যে নিউজটা বেরিয়েছিল যে বিক্রি করবে, পরের দিন বললো যে না, নিউজটা জাস্ট তারা ডিসিশান নিয়েছিল করবে, বাট এখন তারা ডিসিশান নিয়েছে কি বিক্রি করবে না। এই যে দুটো নিউজ বেরোলো, তাহলে এবার যারা ধরুন মার্কেট থেকে বেরিয়ে যাও তারা তো বেরিয়েই গেছে। এবার নেক্সট দিন যখন এইরকম একটা আবার নিউজ বেরোলো, তখন কিন্তু শেয়ারটার দাম কিন্তু ধাই করে ওপরে উঠে যাবে। তো যখন ওপরে উঠে যাবে, এবার আপনার কী মনে হয়, আপনি যে দামে বিক্রি করেছেন সেই দামে কি মালটা পাবেন না। তো আপনাকে তখন গিয়ে কী করতে হবে, দামটা যখন বেড়ে যাবে তখন গিয়ে আপনাকে ওপরে বেশি দামে কিনতে হবে। এইগুলো নিউজ কিন্তু অনেক সময় আপনাদের ট্র্যাপে ফেলার জন্যও কিন্তু রিটেলার ইনভেস্টারের জন্য নিউজ কিন্তু এরকম মানে ভুয়ো নিউজ আর কি ছড়ানো হয়। ঠিক আছে, তো এই কারণে আমি বলছি যে খালি নিউজের ওপর ডিপেন্ড করবেন না। ঠিক আছে, আপনাকে যেটার ওপর ডিপেন্ড করতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যবসা কথা বলবে। ঠিক আছে, কোম্পানি যদি ব্যবসা ঠিক থাকে, আদার্স আর কোনো কিছু অতটা ম্যাটার করবে না। কিন্তু ব্যবসা যদি কোম্পানি খারাপ হয়, তখন কিন্তু সব কিছু ম্যাটার করবে। ঠিক আছে, এটা ভালো করে বুঝবেন। ওকে, দেন কি বলছেন, প্রফিট বুক করতে হবে, একটা প্রফিট মার্জিন টার্গেট করে বাই করতে হবে। তো হ্যাঁ, এটাও ঠিক বলেছেন, আমি তো রিভার্স ফর্মুলা তো দেখিয়ে দিয়েছি, ওটাতে ইউজ করলে আপনারা অবশ্যই আর কি শর্ট টাইমে লং টাইমে যখন তখন আর কি প্রফিট করতে পারেন। সে ছোটো শেয়ার হোক বা বড়ো শেয়ার হোক, সব শেয়ার থেকেই কিন্তু আপনারা প্রফিট করতে পারেন। ওকে, নেক্সট কমেন্ট কি এসছে, 4 মিনিট 28 সেকেন্ডে আছে। হোয়াট ডু ইউ মিন বাই আপার সার্কিট? আপার সার্কিট মানে হচ্ছে ধরুন কোম্পানিটা এরকম যাচ্ছে, যেতে যেতে
এইরকম ওপরের দিকে একটা মেরেছে, ওপরে একটা টার্ন মেরেছে, এইটাকে বলা হচ্ছে আপার সার্কিট। এই যে সার্কিটটা হলো এইটাকে বলা হয় আপার সার্কিট। আবার যদি এটা ধরুন মানে যেতে 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 যদি কোনো রকমভাবে নিচের দিকে নামে, এইটাকে বলা হয় কোম্পানির লোয়ার সার্কিট, ঠিক আছে। এটা ওপরের দিকে গেলে আপার সার্কিট, নিচের দিকে গেলে লোয়ার সার্কিট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন কি বলেছি। ওকে, নেক্সট কি বলছেন? To the awesome person reading this, may blessing find you and your dreams come true life. Keep thriving. থ্যাংক ইউ সো মাচ। উনি কমেন্ট করেছেন, যারা এটা পড়ছেন, মেসেজটা যারা পড়ছেন, তাদেরকে মানে ব্লেসিং মানে আশীর্বাদ করা হচ্ছে, তারা যেন তাদের স্বপ্নগুলোকে সত্যি করতে পারে তাদের জীবনের। তো এটা সবার জন্যই কমেন্টটা করেছেন দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে সবার জন্য এরকম একটা ভালো মানসিকতা রাখার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট কমেন্ট কি আসছে? ওই দাদাই কমেন্ট করেছেন, টু কাইন্ড হার্ট হু ফাউন্ড দিস মেসেজ, মে ব্লেসিংস বি আপন ইউ অ্যান্ড মে ইউর ড্রিমস রিয়ালাইজ, কিপ ড্রিমিং। তো ওটাও সেম এক মানে উনি আশীর্বাদই করেছেন, ঠিক আছে। মানে তিনি বলতে চেয়েছেন সবার কাছে ব্লেসিংস যেন পৌঁছায়, ঠিক আছে, সবার যেন স্বপ্ন সত্য হয়, ওই জন্য স্বপ্ন দেখতে বলছেন। অসংখ্য ধন্যবাদ দাদা, সবার তরফ থেকে বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের যারা মেম্বার্স আছেন সবার তরফ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য এত সুন্দর একটা মেসেজ করার জন্য। ওকে, নেক্সট কমেন্টটা দেখা যাক, আমরা দেখে নেব। স্যার বলবেন না, ভাই বা দাদা বলুন, অসুবিধা নেই, ঠিক আছে। কী বলছেন আপনি? হিন্দুস্তান অ্যারোনটিক্স, বিডিএল, কোচিং শিপইয়ার্ড, ম্যাজাগন ডক, এই শেয়ারগুলিতে মোট ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট ইনভেস্ট করলে? এটা দাদা আমি বলতে পারবো না, আমাকে মাফ করে দেবেন, এটা আমি বলতে পারবো না কোনো মতেই, ঠিক আছে। এবার আপনি ধরুন এই শেয়ারগুলোতেই যে ইনভেস্ট করবেন এটাও কোনো কথা না, ঠিক আছে। আমি প্রচুর স্টক দেখিয়েছি যেগুলো থেকে আপনি মোটামুটি শর্ট টাইম লং টাইমে কাজ করতে পারেন। তো আপনি যেখানে খুশি আপনার যা ইনভেস্টমেন্ট আছে, আপনি যেখানে খুশি যেমনভাবে খুশি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ফর্মুলাটা ঠিকঠাক রাখবেন, ফর্মুলা ঠিকঠাক মেনটেন করবেন, আপনি যে কোনো শেয়ার দিয়ে কিন্তু একটা প্রফিট আপনি দেখতে পারবেন, এটুকু আমি আশা করছি, ঠিক আছে। এবার আপনি আপনার মোট ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট ইনভেস্ট করবেন এটা টোটালি ডিপেন্ড করছে আপনার ওপরে, ঠিক আছে। আপনি কত পার্সেন্ট ইনভেস্ট করতে পারবেন। এই যে সব কটা যে কটা স্টকের আপনি নাম বললেন, খালি যদি এই কটা স্টকেই আপনি শর্ট টাইমে কাজ করেন তাহলেই কিন্তু আপনার একটা ভালো প্রফিট হবে। এবার আপনি যদি এই কটা মানে স্টকে যদি আপনি খালি ধরুন কাজ করতে যান, তাহলে কিন্তু আপনি আবার আদার স্টকগুলোতে ইনভেস্টমেন্ট নাও পেতে পারেন, ঠিক আছে। তো ওই জন্যই বলছি মানে আমি আপনাকে কি আপনি কোন স্টকটাতে কত পার্সেন্ট কি ইনভেস্ট করবেন, পার্সেন্ট দেখবেন না, ঠিক আছে, সবসময় মানে বলছি। এবার অনেকে বলবে আপনাকে কি আপনার লং টাইমের জন্য শেয়ারে আপনি আপনার 10% 20% লাগাবেন, বাকি পার্সেন্ট আপনি শর্ট টাইমে কাজ করার চেষ্টা করবেন। তো অনেকে অনেক রকম বলবে, কিন্তু আমি সবসময় বলি দেখুন আপনার নিজের ইমোশনটা মানে আদার্স কোনো ওই পার্সেন্ট বা বইয়ের ওপর কিন্তু ডিপেন্ড করে না, আপনার ইমোশনটা ডিপেন্ড করে কিন্তু আপনার স্বয়ং নিজের ওপরে। ওকে, তো যখন আপনার নিজের ওপরে ডিপেন্ড করছে তখন আপনার ইনভেস্টমেন্টের কতটা আপনি ইনভেস্ট করবেন কোথায় সেটাও কিন্তু ডিপেন্ড করবে আপনার ওপরে। এবার আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট আছে, আপনার মানে মেন মোটো কি আপনার টাকাটাকে বাড়ানো, তাই তো। তো আপনার টাকাটাকে যখন আপনি বাড়াতে চাইছেন, তাহলে মানে আমার মানে একদম সেফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কোনটা মনে হয় জানেন? কি শর্ট টাইমে আমার এই যে ব্যালেন্সের টাকাটা আমি নেমেছি, শর্ট টাইমে আমি ইনভেস্ট করব, শর্ট টাইমে আমি প্রফিট তুলব, শর্ট টাইমে যখন প্রফিট তুলব তার 50% মানে অর্ধেক টাকা গিয়ে আমি কী করব, ওই ব্যালেন্সে গিয়ে অ্যাড করব, বাকি অর্ধেক টাকা গিয়ে আমি কী করব, লং টাইমের জন্য যে স্টকগুলো আছে আমার দেখা সেই স্টকগুলোতে আমি ইনভেস্ট করব। এইটা আমার কাছে একদম সেফ ইনভেস্টমেন্ট। এবার আপনি এগুলোতে সব কটাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন কি না, বা আমি কিন্তু এরকম ওই পার্সেন্ট দেখে কিন্তু ইনভেস্ট করি না, ঠিক আছে। মানে মোট ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট আমি ডিফেন্স সেক্টরে লাগাবো, কত পার্সেন্ট আমি আইটি সেক্টরে লাগাবো, আমি কিন্তু এইভাবে কাজ করি না। আমি কাজ করি যেগুলোকে আমাকে শর্ট টাইমে প্রফিট দেবে, চাই সেটা ডিফেন্স সেক্টর হোক বা আইটি সেক্টর হোক বা এআই সেক্টর হোক বা আপনার অয়েল সেক্টর হোক, যে কোনো সেক্টর হোক, যেগুলো আমাকে শর্ট টাইমে প্রফিট দেবে আর যেগুলোতে এখন সুযোগ আছে, চান্স আছে। আমি সবসময় সুযোগ খুঁজি, চান্স খুঁজি। যে কোম্পানিগুলো এখন আপনাকে সুযোগ দিচ্ছে বা চান্স দিচ্ছে, যেগুলো সস্তা আছে, আমি যদি পারি আজকেই হোক বা আগামীকালই হোক আমি দেখিয়ে দেবো এখন কোনগুলোতে সুযোগ আছে। আপনারা চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন, শর্ট টাইম লং টাইম সব আমি কভার করার চেষ্টা করব। তো সেটার জন্য চ্যানেলে অবশ্যই থাকুন, ফলো করে রাখুন, অনেক কিছু জানতে পারবেন। তো আমি সবসময় দেখি যেই সেক্টরগুলো এখন চান্স দিচ্ছে সেগুলোতে কিন্তু ইনভেস্ট করো। দেখুন এখন আমি দেখিয়েছিলাম তখন কিন্তু ডিফেন্স সেক্টরটা আপার সার্কিট মেরেছিল, তখন যদি আপনি ওই র্যালিতে মানে রকেট তো ওপরের দিকে উঠছে, ঠিক আছে, এবার সেই সময় যদি আপনি রকেটে ধরতেন এবার হাত পিছলে গেলে কিন্তু আবার পড়ে যেতে পারতেন। তো এরকম একটা ভয় ছিল। তো এই কারণে কিন্তু সেই সময় কিন্তু আমি ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করিনি,
কিন্তু যেদিন ধরুন মার্কেট ক্র্যাশ করেছে, মানে যেদিন আর কি ভোটের রেজাল্ট ছিল, সেই দিনকে অনেক সেক্টর কিন্তু ওইরকমভাবে ক্র্যাশ করেছিল। সেইখানে কিন্তু আমি কিছু 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 করে প্রথম ট্রেড কিন্তু মেরে নিয়েছি অনেক কটা স্টকের ক্ষেত্রেই, ঠিক আছে। তো আমি বেসিক্যালি এরকমই কাজ করি, যেখানে আর কি চান্স দেবে সে যে কোনো সেক্টরই হোক, আমার কাছে সেক্টর ম্যাটার করে না। যেহেতু আমি শর্ট টাইমে কাজ করছি, আমার কাছে সেক্টর ম্যাটার। লং টাইমে কাজ করলে আমি পুরো বিজনেস দেখবো একদম, মানে বিজনেসের গ্রোথ হতে পারে কি না ফিউচারে গিয়ে সব কিছু মানে বিবেচনা করে তারপর কি আমি লং টাইমে আর কি ইনভেস্ট করবো। কিন্তু যখন আমি শর্ট টাইমে ইনকাম করছি, আমার কাছে একটা জিনিসই ম্যাটার করে, কি কোম্পানির ফান্ডামেন্টাল কেমন আছে, কোম্পানি বিজনেস কেমন চলছে, আমার কাছে এইটাই ম্যাটার করে। আর ম্যাটার করে কি কোম্পানি চান্স দিচ্ছে কিনা, সুযোগ দিচ্ছে কিনা, দাম কমে আছে কিনা, সস্তায় পাচ্ছি কিনা, ঠিক আছে। তো আমি বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আচ্ছা, হিন্দুস্তান অ্যারোনটিক্স সম্ভবত বলতে চেয়েছেন এটা। ওটাতে আপনি 3950 টাকায় নিয়েছেন, এখন সেল করে দেবো। এখন তো 5000-এর ওপরে চলে গেছে। তো দেখুন না, অসুবিধার কী আছে, আপনি ইনভেস্ট করেছেন, ঠিক আছে। এবার আপনার দেখুন আপনার ইনভেস্টমেন্ট মানে স্ট্র্যাটেজি বা আইডিয়াটা কেমন সেটা একবার দেখে নিন, আপনার ইনভেস্টমেন্ট স্টাইলটা কেমন। আপনি যদি এই যে শেয়ারটা আছে এটা থেকে যদি আপনি শর্ট টাইমে প্রফিট চান, তাহলে অবশ্যই একটা প্রফিট বুক করতে পারেন, ঠিক আছে। আপনার যদি টার্গেট ফুলফিল হয়ে যায়, অবশ্যই একটা প্রফিট বুক করুন। প্রফিট বুক করে আবার যখন লোয়ার সার্কিট মারবে, অন্য যে স্টকগুলো আছে সেগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। কেন কি, যদি ধরুন এই শেয়ারটাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে না পারেন, তাহলে এরকম অনেক আপনি 3950 টাকার শেয়ার পেয়ে যাবেন, যেগুলো কিন্তু এখন আপনাকে প্রফিট দেওয়ার জন্য ওয়েট করে বসে আছে, ঠিক আছে। সেগুলো আপনাকে খুঁজতে হবে, সেগুলো আমি অনেক কটা মানে ভিডিওর মধ্যে দেখিয়েও দিয়েছি সেরকম শেয়ার। এবার আপনি সেল করবেন নাকি একটু হোল্ড করবেন, আপনি প্রফিট নেবেন আরও, ঠিক আছে। আপনি কত পার্সেন্ট প্রফিট নেবেন এটা তো আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো আপনি যদি চান এটাতে প্রফিট বুক করতে, অবশ্যই প্রফিট বুক করতে পারেন। এখন আপনার কাছে মোটামুটি 2000 টাকার প্রফিট হয়ে গেছে পার শেয়ার প্রতি, ঠিক আছে। সম্ভবত 2000 না 1100 টাকার কাছাকাছি সম্ভবত প্রফিট হয়েছে। এখন 5000 সামথিং চলছে দাম। তো যদি আপনি চান যে এখানে একটু প্রফিট বুক করে বেরিয়ে এসে আপনি অন্যান্য আরও যে মানে কম দামি শেয়ারগুলো আছে এখন সস্তায় পাওয়া যাচ্ছে সেগুলোতে ইনভেস্ট করবেন, তো আপনি সেটাও করতে পারেন, ঠিক আছে। আপনি কি করবেন টোটালটা আপনি নিজের ডিসিশান। কিন্তু আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে আমি দেখতাম আমার যদি টার্গেট ফুলফিল হয়ে যায় আমি প্রফিট বুক করতাম। প্রফিট বুক করে এখন যে শেয়ারগুলো সস্তায় পাওয়া যাচ্ছে সেগুলোতে আবার কিন্তু ঢুকিয়ে দিতাম টাকা, ঠিক আছে। টাকা কিন্তু আমি নিতাম না, টাকা আমি ঢুকিয়ে দিতাম আবার ওই সব শেয়ারগুলোতে, ঠিক আছে। বলে দিলাম কী করা যেতে পারে, মানে আমি কী করতাম, এবার আপনার ডিসিশান। ওকে ওকে আচ্ছা, স্যার বলবেন না, আবার বলছি। ওকে, কি বলছেন? লং টার্মের জন্য 4টি ভালো স্টক সিলেকশান প্লিজ করে দেন, 40,000 টাকা অ্যামাউন্ট। আচ্ছা দেখুন, আপনি কমেন্ট করেছেন, এই কমেন্টটা কিন্তু সবার জন্য একটা ইম্পর্টেন্ট কমেন্ট, মানে একটা যে আমি এখন মন্তব্য করব বা আমি যে রিপ্লাইটা করব কমেন্টের, এই রিপ্লাইটা কিন্তু সবার জন্য হবে, ঠিক আছে। ভালো করে একবার বুঝবেন, ঠিক আছে, আমি কি বলতে চাইছি। দেখুন, আপনি 40,000 টাকা নিয়ে হয়তো অ্যামাউন্ট আপনি 40,000 টাকা নিয়ে আপনি মার্কেটে নামছেন, ওকে। এইবার মার্কেটে যখন নামছেন, ঠিক আছে, 40,000 টাকা নিয়ে, এবার আপনি দেখুন মানে সেটাকে কী করতে চাইছেন, টাকাটাকে তো আপনি বাড়াতে চাইছেন। এবার যখন আপনি লং টাইমের জন্য আপনি ইনভেস্ট করতে চাইছেন, তাহলে আপনার কাছে দুটো অপশন থাকে, ঠিক আছে। একটা হচ্ছে রিস্ক কম যেসব শেয়ারে, আরেকটা হচ্ছে রিস্ক বেশি যেসব শেয়ারে, ঠিক আছে। এরকম দুটো অপশন থাকে। এবার রিস্ক কম যেসব শেয়ারে সেখানে কিন্তু প্রফিটটাও কম হবে, ঠিক আছে। আর রিস্ক বেশি যেসব শেয়ারে সেই শেয়ার যদি প্রফিট দেয়, যেহেতু রিস্ক বেশি, যদি প্রফিট দেয় তাহলে কিন্তু প্রফিটটাও বেশি হবে। তো এইবার আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের ইনভেস্টার, আপনি কি অ্যাগ্রেসিভ ইনভেস্টার নাকি আপনি কি সেফ ইনভেস্টার, ঠিক আছে। এটা আপনাকে বুঝতে লাগবে। এবার যখন আপনি দেখবেন যে অ্যাগ্রেসিভ ইনভেস্টার নন আপনি যদি সেফ ইনভেস্টার হন, তাহলে আপনি রিস্ক কম নেবেন, প্রফিটটাও কম নেবেন, এরকম হবেন। বাট আপনি যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন, তাহলে আপনি রিস্ক বেশি নেবেন, প্রফিটটাও বেশি হবে। তো আমার মতে যদি দুটোকে মেলানো যায় তাহলে কেমন হয়, যদি দুটোকে আমি মিলিয়ে দিই, আমার রিস্কটাও একটু কম থাকবে, আমার প্রফিটটাও একটু বেশি হবে, এই রকম যদি পাওয়া যায় তাহলে কীরকম হয়। তো সেই কারণে দেখুন আমি কিন্তু কী করি, ধরলাম এটা আপনার টোটাল ইনভেস্টমেন্ট, মোট ব্যালেন্স, ঠিক আছে। আমি এই 40,000 টাকাটাকে কিন্তু আমি 4 ভাগে ভাগ করবো। আমার প্ল্যানিংটা আমি কী করতাম আমি বলছি, এবার বাকি আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন। আমি 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে কত হচ্ছে, 10,000 টাকা করে হচ্ছে, ঠিক আছে। তো 10,000 টাকা করে হচ্ছে, এই যে 4,000 টাকা করে হলো, তার মানে কি আমি ঠিক করলাম কি একটা শেয়ার প্রতি আমি কিন্তু 10,000 টাকা করে ইনভেস্ট করব ফর শর্ট টাইম ইনভেস্টমেন্টের জন্য। ভালো করে বুঝুন আমি কি বলছি, ঠিক আছে। আমি কিন্তু দুটো আর কি প্রসেস, আপনার যে দুটো আর কি মেন্টালিটি, সেটাকে মেলানোর চেষ্টা করছি, ঠিক আছে। কীভাবে করা যেতে পারে, আমি কি করব, এই 10,000 টাকা করে 4টে শেয়ার সিলেক্ট করব যেগুলোতে আমি শর্ট টাইমে প্রফিট করব, ঠিক আছে। একটা শেয়ারে আমি 10,000 টাকা করে ইনভেস্ট করব, ঠিক আছে। এরকম 4টে শেয়ার আছে।
তো আমি অনেক শেয়ার দেখিয়েছি, অনেক কটা স্টক দেখেছি যেগুলোতে আর কি শর্ট টাইমে ইনকাম করা যেতে পারে। তো তার মধ্যে থেকে আমি নিজে ভেরিফাই করে আমার যেটা মনে হবে যে না এই 4টে কোম্পানি খুব একদম ভালো, ঠিক আছে, আমার ব্যবসা ভালো লাগছে কোম্পানির, সেখানে গিয়ে কী করব, আমি একটা রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কোন ফর্মুলা? রিভার্স ফর্মুলা। এবার আপনারা যারা জানেন রিভার্স ফর্মুলা কি, তারা হয়তো বুঝতে পারছেন, বাট যারা জানেন না তাদের জন্য বলবো, আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো, আদারওয়াইজ আমি প্লেলিস্ট যেটা দিয়েছি প্লেলিস্টের লিঙ্কেও কিন্তু রিভার্স ফর্মুলাটা আছে, তো আপনারা সেটা দেখে নিতে পারেন। ওকে, তো রিভার্স ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবার রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে কী করব, আমি শর্ট টাইমে প্রফিট কামাবো। শর্ট টাইম মানে 3 মাস, 6 মাস, 9 মাস, কোনোটা 1 মাস, কোনোটা আবার 2 মাসেও প্রফিট দেয়, ঠিক আছে। তো আমি ধরলাম অন অ্যান অ্যাভারেজ 3 মাস, আমি 3 মাসে একটা শেয়ার থেকে আমি প্রফিট কামাবো, ঠিক আছে। এবার এই যে 3 মাসে যে আমি প্রফিট কামালাম, 3 মাসের প্রফিটটা গিয়ে কী করবো, 50% টাকা মানে অর্ধেক টাকা গিয়ে কী করবো, আমি ওই যে 40,000 টাকা আপনার যে ব্যালেন্স আছে এইখানে গিয়ে অ্যাড করব, আর বাকি অর্ধেক টাকা এই লং টার্ম যেটা বলেছেন এই লং টার্মের জন্য কিন্তু আমি ইনভেস্ট করে রাখবো। লং টার্মের জন্য যখন ইনভেস্ট করে তখন বেশিরভাগ মানুষ এটা চায় কি, তাদের একটা মাল্টিব্যাগার রিটার্ন দরকার। মাল্টিব্যাগার রিটার্নের জন্য কিন্তু বেশিরভাগ মানুষ লং টার্মের জন্য ধরে রাখে। ধরুন আপনি লং টার্মের জন্য ধরে রাখলেন, আপনি যে কোনো স্টকের কথা বলছি, যে কোনো স্টক থেকে আপনি 80% রিটার্ন দিলেন, ঠিক আছে। তো আপনি সেটা চাইবেন নাকি ধরুন একটা স্টকে আপনি ইনভেস্ট করলেন, সেই স্টকে গিয়ে আপনি মোটামুটি ওই 200%-এর মতো রিটার্ন পেলেন, আপনি কোনটা চান? অবশ্যই 200% যেটা রিটার্ন আছে সেটা চান, কিন্তু এটাতে রিস্ক বেশি থাকে। এবার আমি রিস্কটা কোথায় কমাচ্ছি, যেহেতু আপনি এই যে প্রফিটের টাকার 50% লাগাচ্ছেন, আপনার নিজের পকেটের টাকা নয়, সেই কারণে কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমি রিস্কটা আপনার কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর সেইখানে কী হচ্ছে, এই যে 200% যদি রিটার্ন পান, সেখানে কিন্তু রিওয়ার্ডও আপনার বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমি করি, এটা যে কোনো স্মার্ট ইনভেস্টাররা এটা করে, ঠিক আছে, মানে আমার কথা আমি বললাম। এবার আমি কোনো দিনই চাইবো না যে আপনি এই 40,000 টাকাটা আপনি লং টাইমের জন্য যে কোনো পেনি স্টকে গিয়ে ইনভেস্ট করেন। আমি পেনি স্টকে তো আপনাকে 40,000 টাকা ইনভেস্ট করতে মানে একদম মানা করে দেবো, ঠিক আছে। এবার আপনি নিজের বুদ্ধিতে যেটা করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি সবসময় মানা করবো যে 40,000 টাকা একবারে গিয়ে আপনি পেনি স্টকে লাগাবেন না, আপনি এখান থেকে বড় বড় স্টকে লাগান, ঠিক আছে। সেখান থেকে আপনি শর্ট টাইমে প্রফিট করুন। কীভাবে করবেন তার জন্য আমি ফর্মুলা বলে দিয়েছি, বা কোনো কনফিউশন যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি সেটাও বলবেন, কমেন্ট করে জানাবেন কোথায় মানে সমস্যা হচ্ছে, আমি সেটাও বুঝিয়ে দেবো। বারবার একবারের জায়গায় 10 বার বোঝাবো আপনাদের, ঠিক আছে। আপনি শর্ট টাইমে প্রফিট করুন। এবার যে প্রফিট হলো 40,000 টাকা থেকে আমি ধরে নিলাম আপনি 3 মাসে গিয়ে আপনি যে ওই টোটাল 4টে শেয়ার আর কি আপনি সিলেক্ট করেছেন, ঠিক আছে, সব কটা থেকে মোটামুটি 3,000 থেকে আমি সব মিলিয়ে গুছিয়ে ধরে নিলাম আপনি 6,000 টাকা প্রফিট করলেন, সব মিলিয়ে, ঠিক আছে। 6,000 টাকা 3 মাসে 6,000 টাকা, মানে এই 4টে স্টক থেকে ইনকাম করা কোনো ব্যাপার না। আমি এরকম অনেক স্টক দেখিয়েছি, ঠিক আছে, এর বেশিও হয়, আমি 6,000 টাকা ধরলাম। চলুন, 6,000 টাকা যখন আপনি ইনকাম করলেন, এর 50% মানে অর্ধেক টাকা কত হয়, 3,000 টাকা। তো আমি 3,000 টাকা কী করবো, 40,000 টাকা অ্যাড করবো, মানে 43,000 টাকা আমার এখন ব্যালেন্স হবে। আর বাকি যে 3,000 টাকা আছে সেইখানে কিন্তু আমি লং টাইমের জন্য যে ছোটো ছোটো স্টকগুলো আছে সেগুলোতে গিয়ে আমি ইনভেস্ট করবো, ঠিক আছে। লং টাইম মানে মিনিমাম কমসে কম 7 বছর, ঠিক আছে। এবার আপনি যত গুড় দেবেন তত মিষ্টি হবে, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এটা হচ্ছে লং টার্ম, ঠিক আছে। এবার এই যে লং টার্মে, এবার দেখুন লং টার্মে রিস্ক কী থাকে, যেহেতু ছোটো শেয়ারে বলছি ইনভেস্ট করতে, ছোটো শেয়ারে দেখুন যেমন বিসিজির মতো, ঠিক আছে, শেয়ারগুলো কিন্তু ব্যবসা ভালো, কিন্তু যেহেতু গাইডলাইন একটু মেনে চলেনি, ওই কারণে কিন্তু মানে যেহেতু সেবি বলে দিয়েছে জেড ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে, ওই কারণে দেখুন মানে লোয়ার সার্কিট মেরে গেছে, ঠিক আছে। তো এই কারণে যদি আপনি এরকম করে 3,000 টাকা ধরুন করতে 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 যদি আপনি 1 বছর ধরে আর কি এরকম করে মানে অল্প অল্প শেয়ার কিনতে থাকেন, ইনভেস্ট করতে থাকেন লং টাইমের জন্য, ঠিক আছে, একদিন আপনার কাছে দেখবেন মোটামুটি এই 40,000 টাকার আপনার পেনি স্টক কেনা হয়ে গেছে, ছোটো ছোটো স্টক কেনা হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে প্রফিটের টাকা দিয়ে ইনভেস্টমেন্টের কথা বলছি। তো আপনি দেখবেন একদিন 40,000 টাকার আপনার ছোটো শেয়ারে ইনভেস্ট করা হয়ে গেছে। তো সেই ছোটো শেয়ারের মধ্যে থেকে যদি আপনার মোটামুটি 2টো কোম্পানি বন্ধও হয়ে যায়, বা যদি আপনার 4টে কোম্পানি বন্ধ হয়ে যায়, তাতেও আপনার কোনো আপত্তি থাকবে না। যদি 2টো কোম্পানি আপনাকে যা রিটার্ন দেবে, সব কটা কোম্পানির কিন্তু আপনার রিটার্ন সেটা কিন্তু জেনারেট করে দেবে। আর আপনার রিস্ক কেন কম, কেন কি আপনি প্রফিটের টাকা ইনভেস্ট করছেন এই শেয়ারগুলোতে। তো এবার আপনি লং টাইমের জন্য স্টক যদি জানতে চান, তাহলে অনেক স্টক আছে, অনেক ভিডিওতেও দেওয়া আছে, ঠিক আছে। আপনি একটু ভিডিওটা দেখে নিন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। আর আমি যেভাবে বললাম, আশা করি আপনি একদম সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন কি বলেছি। যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি বারবার একটাই জিনিসের জন্য চাই আপনাদের কাছে, কি একটা লাইক করুন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। ওকে, তো এই ছিল আজকের কমেন্ট, সব কটা কমেন্ট আমি মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করলাম, বোঝানোর আপনাদের চেষ্টা করলাম।
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যারা শেষ অবধি দেখছেন, অনেকেই দেখছেন আমি জানি, আবার অনেকে বেরিয়েও গেছেন মাঝ পথে থেকে, তাদের নিজেদের কমেন্টটা দেখে আপনারা বেরিয়েও গেছেন অনেকে। তো যারা দেখছেন তাদের পেশেন্স আছে, তাদের শেখার আগ্রহ আছে। আমি এটুকু তাহলে কথা দিতে পারি, আপনারা যদি এই শেখার আগ্রহটা শেষ অবধি ধরে রাখেন আমার সাথে, আমি তো প্রফিট করছি, তার সাথে সাথে আপনাদের একটা শিওর প্রফিট কিন্তু আমি হাতে তুলে দেবো, হাতে নাতে, সেটা কিন্তু আপনারা নিজেও দেখতে পারবেন। ঠিক আছে? ওকে, তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিন, বা কোনো স্টক থাকলে সেটাও কমেন্ট করে দিন। এইরকমই কিন্তু আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।